আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, কি অদ্ভুত এক খেলা চলছে আমাদের চারপাশের রাজনীতিতে। বিষয়টা কি কখনো আসলে ভেবে দেখেছেন যে মানুষগুলো গতকাল পর্যন্ত ক্ষমতার শীর্ষে থেকে দেশ শাসন করছিলেন, আজ তারা নির্বাসনে বা কোণঠাসা। আর যারা নিজেদের পরিবর্তনের দূত বলে দাবি করছিলেন, তাদের হাত ধরেই কিনা দেশ আজ এমন এক মহা সংকটের মুখে গিয়ে দাঁড়িয়েছে যে চারদিকে এখন একটাই ফিসফিসানি। তাহলে কি শেষ পর্যন্ত সেই চেনা ছক্করেই এগুচ্ছে বাংলাদেশ? হ্যাঁ দর্শক, একটু গভীরভাবে যদি চারপাশটা খেয়াল করেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন পর্দার অন্তরালে এমন সব বিপজ্জনক সমীকরণ আর খেলা তৈরি হচ্ছে যা হয়তো আমাদের অনেকেরই ধারণার বাইরে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের ভেতরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি আর আন্তর্জাতিক কূটনীতিতে যা ঘটছে তা মেলালে পিলে চমকে যাওয়ার মতো সব তথ্য কিন্তু সামনে আসে। আজকে ঠিক এই বিষয়গুলো নিয়েই একদম খোলামেলা ও বলা চলে বস্তুনিষ্ঠ আলোচনা করব। সাথে থাকুন শেষ পর্যন্ত, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য দেব যা শুনলে আপনার যে চোখ, সেই চোখ রীতিমতো কপালে উঠতে বাধ্য, যেমনটা আমার উঠেছে। দর্শক, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাটা একটু খেয়াল করুন। সাধারণ মানুষ কিন্তু আজ ব্যাংকের লাইনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। নিজের জমানোর টাকাটুকু পর্যন্ত তারা তুলতে পারছে না। মেয়ের বিয়ের জন্য বা চিকিৎসা প্রয়োজনে টাকা নেই, অথচ রাষ্ট্রের নীতি নির্ধারকরা বড় বড় শোরুমে গিয়ে বাহবা কুড়াচ্ছেন, পিআর ক্যাম্পেইনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিন্তু আসল যে সংকট, কারখানা বন্ধ হয়ে যাওয়া, লাখ লাখ বেকারের হাহাকার, গ্যাস, বিদ্যুৎ আর পানির চরম সংকট, সেদিকে কারা যেন আসলে কোনো ভ্রুক্ষেপ নেই। দেশের পাটকলগুলো একের পর এক চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা টিকতে না পেরে হাত গুটিয়ে নিচ্ছেন। অথচ এই সময়টাতে এসেও যদি আমরা উন্নয়নের বা বিনিয়োগের লম্বা লম্বা স্লাইড বা সেমিনারের বক্তৃতা দিয়ে ভাবি দেশ বদলে যাবে, সেটা তো আসলে নিছক এক নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়। স্থানীয় বা দেশীয় বড় শিল্প গ্রুপগুলোকে কোণঠাসা করে বা দূরে ঠেলে রেখে তাদের সাথে বিন্দু মাত্র আলোচনা না করে যদি মনে করেন বিদেশি বিনিয়োগ এমনি এমনি হুড়মুড় করে চলে আসবে, তবে আমি বলবো এখনো বোকার স্বর্গে বাস করছেন। কারণ ব্যাংক ফাইন্যান্সিং আর স্থানীয় অবকাঠামোর ব্যাকআপ ছাড়া কোনো দেশের অর্থনীতি আসলে নিজে নিজে দাঁড়াতে পারে না। আর গত 2 বছরে সেই ভিতটা পুরোপুরিভাবে কিন্তু ধসিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আর আইন শৃঙ্খলার অবনতির কথা যদি বলেন, তবে তা তো এখন সব সীমা ছাড়িয়ে গেছে। গত 3 মাসে সারা দেশে 300-রও বেশি খুনের ঘটনা প্রমাণ করে দেয় যে সাধারণ মানুষের জীবন কতটা বর্তমান সময়ে নিরাপত্তাহীন। রংপুর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে যা ঘটছে, পুলিশের ভেতরের মনোবল যে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে, তা কিন্তু আজ আর কারোরই অজানা নয়। পুলিশ সদস্যরা আজও কিন্তু আতঙ্কিত, কারণ 5 আগস্ট 2024-এর পর থেকে তাদের পেশাগত নিরাপত্তার আসলে যে নিশ্চয়তা দরকার ছিল, সেটা এখনো হয়ে ওঠেনি। তাদের মাঠে ঘাটে কোণঠাসা করে রাখা হয়েছে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা দায়িত্বপ্রাপ্তরা থানার ভেতরে গিয়ে কিংবা মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মোটিভেট করার জন্য কার্যকর কোনো পদক্ষেপই কিন্তু নিতে দেখা যাচ্ছে না। দর্শক, এদিকে আন্তর্জাতিক মহলেও কিন্তু বাংলাদেশ সম্পর্কে একের পর এক বলা চলে নেতিবাচক বার্তা যাচ্ছে। সিকিউরিটি কাউন্সিল বা বিভিন্ন দেশের দূতাবাসের পক্ষ থেকে উগ্রবাদ ও জঙ্গিবাদের নতুন করে মাথাচাড়া দেওয়ার বিষয়ে যে সতর্কবার্তা দেয়া হচ্ছে, সরকার তার কোনো সন্তোষজনক জবাব বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেই কিন্তু দেখা যাচ্ছে। আর এই চরম অস্থিতিশীলতার মাঝেই আবার আন্তর্জাতিক গণমাধ্যম ও ভূ রাজনীতির মাঠে এক বিরাট বোমা ফাটিয়েছে নাম করা কিছু সংবাদ মাধ্যম। বিশেষ করে নর্থ ইস্ট নিউজের মতো জায়গায় সম্প্রতি যে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা নিয়ে এখন কিন্তু চারিদিকে ব্যাপক তোলপাড় চলছে।
সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের পেছনের কুশীলব বা সুবিধাভোগী রাজনৈতিক শক্তিগুলো নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এক অনন্য ও সর্বময় ক্ষমতার অধিকারী করার চূড়ান্ত একটি পরিকল্পনা করছে। এখানে একটি গুঞ্জন রয়েছে, সেটা হচ্ছে আগামী বছরের জানুয়ারি নাগাদ বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে সেনাপ্রধানকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বসানোর জোরালো তোড়জোড় চলছে। শুধু তাই নয়, কিছুদিন আগে মার্কিন প্যাসিফিক কমান্ডের উচ্চপদস্থ একটি দল ঢাকা সফর করে ঠিক এ ধরনের প্রতিরক্ষা কাঠামোর উপর কিন্তু সেনাপ্রধানের একক প্রভাব বহুগুণ বাড়িয়ে দেওয়ার পক্ষেই সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে গেছেন বলে কিন্তু খবর বেরিয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে রাষ্ট্রে বেসামরিক নিয়ন্ত্রণ দুর্বল করে দিয়ে সেনাবাহিনীকে সরাসরি নীতি নির্ধারণের চূড়ায় টেনে আনার চেষ্টা চলছে, এর পরিণতি আসলে কোথায় গিয়ে ঠেকবে? সুপ্রিয় দর্শক, পরিস্থিতিটা আরো ঘোলাটে হয় যখন আমরা আসলে দেখি সেনাবাহিনীর ভেতরের অভ্যন্তরীণ কুন্দল আর চরম আস্থার সংকটের কথা। একদিকে ভিন্নমত দমনের নামে বা নানা অভিযোগে ৩০-এর বেশি সেনা কর্মকর্তাকে যখন চাকরিচ্যুত বা কারারুদ্ধ করা হয়, তখন অন্যদিকে আবার আমরা দেখতে পাচ্ছি সাবেক ও বিতাড়িত কিছু সামরিক অফিসার জামায়াতের মতো রাজনৈতিক শক্তির সরাসরি পৃষ্ঠপোষকতায় পর্দার আড়ালে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে কিন্তু অভিযোগ ওঠে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুরনো সেই ছায়া বা ইতিহাসগুলোকে জিইয়ে রেখে এবং রাষ্ট্রে একটি উগ্রবাদী ও চরমপন্থী গোষ্ঠীর অবাধ যাতায়াত নিশ্চিত করে আসলে কোন স্বর্গের দিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন। একসময়ের সেই ধর্মনিরপেক্ষ ও সুশৃঙ্খল সামরিক বাহিনীকে নানা রাজনৈতিক প্রলোভনে ফেলে বিতাড়িত করার যে খেলা শুরু হয়েছিল, আজ কিন্তু তা খুদ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্যই একটা মস্ত বড় প্রশ্ন চিহ্ন হয়ে দেখা দিয়েছে। দর্শক, এর সাথে যোগ হয়েছে আঞ্চলিক ভূ রাজনীতির এক অত্যন্ত বিপজ্জনক মারপ্যাচ। ভারতের সাথে আমাদের দশকের পর দশকের পরীক্ষিত ও গঙ্গার পানি বা তিস্তার মতো অমীমাংসিত ইস্যুগুলো জিয়ে রেখে কিন্তু কূটনীতিকে যে খাদের কিনারায় নিয়ে দাঁড় করানো হয়েছে, তা কি দেশের মানুষের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে? আপনারা যারা ভারতকে পুরোপুরি এড়িয়ে চলতে চান বা সামান্য কূটনৈতিক আলোচনার কথা বললে তৎক্ষণাৎ গায়ে দূষর বা ভারতের দালাল তকমা লাগিয়ে দেন, তারা কি আসলে একবার ভেবে দেখেছেন সাধারণ মানুষ ভিসার জন্য কেন আজও সেই দিল্লির দরজায় কড়া নাড়তে বাধ্য হয়? কূটনীতিতে আবেগ দিয়ে দেশ চলে না, চলে বাস্তবতার নিরিখে। আঞ্চলিক শক্তিগুলোকে পাশ কাটিয়ে হাজার মাইলের দূরের কোনো পরাশক্তির উপর বা তথাকথিত মক্কা সামরিক জোটের জুজু দেখিয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা তা নিয়ে কিন্তু আজ বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর তৎপরতা যেভাবে আসলে আমাদের সীমান্ত অঞ্চলে এবং দেশীয় রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে আবার শিকড় গাড়ছে, তা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতার জন্য এক মারাত্মক অশনের সংকেত। দর্শক, সব মিলিয়ে একটু যদি ভালো করে আমরা খেয়াল করি, তাহলে আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি এই প্রশ্নটা কিন্তু সামনে আসে। সামনের দিকে তাকানো তো দূরের কথা, পেছনের দিকে তাকালেও কিন্তু আটকে উঠতে হয়। সেদিন সাধারণ রিক্সাওয়ালা বা খেটে খাওয়া মানুষগুলো যখন বুক চাপড়ে বলে যে শেখ হাসিনার আমলেই তাদের আয় এবং রোজগার এবং জীবনযাত্রার নিরাপত্তা অন্তত পক্ষে অনেক বেশি নিয়ন্ত্রণে ছিল, তখন কিন্তু আর অস্বীকার করার উপায় থাকে না যে আমরা কোথাও একটা ভুল করেছিলাম। কথায় কথায় দূষর বা ফেসিবাদ যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে রাজনীতির একমাত্র পুঁজি বানিয়ে পুরো দেশটাকে একটা ভায়োলেন্ট ও চরম অবিশ্বাসের রাষ্ট্রে পরিণত করা হয়েছে। দেশ কি এভাবে আসলে চলতে পারে যদি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি কোনো উন্নতি না হয়, অর্থনীতি যদি আরো অতলে তলিয়ে যায়? তবে বিশ্লেষকরা যা আশঙ্কা করছেন, যে কোনো মুহূর্তে সেনাবাহিনী বাধ্য হয়ে দেশ পরিচালনার মূল যে দায়িত্ব সেটা নিজের কাঁধে তুলে নিতে পারে, কিংবা প্রধানমন্ত্রী নিজেই বলতে পারেন, ভাই আর পারছি না,
আপনারা এখন সব সামলে নেন আপনাদের মতো করে। তখন কিন্তু আর আফসোস করারও সময় থাকবে না। তাই সময় থাকতেই আমাদের আত্ম-উপলব্ধি করতে হবে। প্রতিহিংসার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব ও অর্থনীতিকে বাঁচাতে হবে। এবং এটার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। কোন দলকে নিষিদ্ধ করে নয়, বরঞ্চ সকল দলকে রাজনীতি করার স্পেস দিয়ে দেশে একটা ভারসাম্যপূর্ণ বা ব্যালেন্সিং পলিটিক্যাল ফিল্ড তৈরি করা। তাহলেই হয়তোবা সবার ঐক্যের মাধ্যমে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়া সম্ভব। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।